লাশের সাথে থাকা লোকগুলোকে দেখতে কেমন যেন রহস্যজনক মনে হতে লাগলো তার। সবার পরনে ছিল আলখেল্লা, আর মুখে ছিল লম্বা দাড়ি। চোখ দুটো মনে হচ্ছে খুবই ছোট। কখনো কখনো মনে হয় সেখানে কোনো চোখই নেই। হালকা শীত পড়া শুরু করেছে। চারদিকে সাদা কুয়াশায় ঢেকে গেছে গ্রাম। এই মোল্লাপাড়া গ্রামের সব মানুষ তখন গভীর ঘুমে অচেতন হয়ে আছে। শুধু একজন মানুষ তখনও জেগে আছেন, আর তিনি হচ্ছেন এই রফিক মিয়া। রফিক মিয়া একজন স্থানীয় নাট্য লেখক। বয়স তখন প্রায় 34-35 হলেও তখনও বিয়ে করেননি। সংসারে মা ছাড়া ওনার আর কেউ ছিলেন না। তো মাকে নিয়ে 3 রুমের ছোট্ট একটি টিনের ঘরে বসবাস তার। তো এই বয়সে এখনো বিয়ে করেন নাই, তাই গ্রামে বিভিন্ন মানুষ তাকে নিয়ে নানান ধরনের হাসি ঠাট্টা করে থাকে। তাতে অবশ্য রফিক মিয়ার কিছু যায় আসে না। গ্রামের মানুষ কে কি বলল তা নিয়ে তিনি মাথা ঘামান না। তিনি চলেন তার মতো করে। শিল্প সংস্কৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। গ্রামে একটি সুপরিচিত সাংস্কৃতিক জোটের সাথে জড়িত আছেন দীর্ঘদিন ধরে। সেই সূত্র ধরেই গ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ নাটক লিখে থাকেন তিনি। কিছুদিন পরে গ্রামে একটা বড় ধরনের মেলা হতে যাচ্ছে। 3 দিন ধরে চলবে সেই মেলা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। তো মেলা কমিটি সেই অনুষ্ঠানের জন্য একটা নাটক লেখার দায়িত্ব দিয়েছে রফিক মিয়াকে। তাই তিনি ওই রাত্রে গভীর রাত পর্যন্ত জেগে লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন। এমন রাত তিনি তো প্রায়ই জাগেন। রাতের বেলায় পরিবেশ থাকে শান্ত, মানুষের কোলাহল থাকে না, আর এমন পরিবেশই কিন্তু লেখালেখির জন্য আদর্শ। তাই তিনি নিজ ঘরে জানালার পাশে একটা টেবিলে খাতা কলম নিয়ে লিখতে বসে গেলেন। কিন্তু আজ রাতে কেন যেন তার লেখালেখির কাজে মন বসছে না। মনটা কেন জানি বিষণ্ণ হয়ে আছে। তারপরেও ঘুম না আসার কারণে কিছু একটা লেখার চেষ্টা করে যাচ্ছেন। বাহিরে হালকা শীত পড়েছে, ঘরের ভিতরেও সেটা অনুভূত হচ্ছে। রফিক মিয়া গায়ে একটা চাদর জড়িয়ে নিলেন, তারপর জানালার কপাট একটু খুলে বাইরে দৃষ্টি দিলেন। ওই দিন জ্যোৎস্নার আলো বেশ ভালোই ছিল। উঠোনটা জ্যোৎস্নার আলোতে একদম ভরে গিয়েছিল। সেই আলোতে কুয়াশার সাদা রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। উঠানের ঠিক মাঝখানে বসে চাঁদের আলো উপভোগ করতে তার ইচ্ছে করছিল। কারণ তিনি সৃজনশীল লোক। সৃজনশীল লোকদের কিন্তু আসলে জোর করে এক্ষুনি কোনো একটা কন্টেন্ট তৈরি করতে হবে, এটা কিন্তু আসলে করাটা কঠিন। কারণ তাদের মানসিক একটা প্রশান্তি বা মানসিক একটা ভাব না আসা পর্যন্ত কোনো ভালো কন্টেন্ট বের হন না বা বের হয় না। বিশেষ করে তিনি যেহেতু নাট্য লেখক, নাটক লেখার জন্য তো তার মানসিক একটা স্থিরতা বা প্রশান্তির প্রয়োজন। কিন্তু এই মানসিক স্থিরতা ওই রাতে কেন যেন ছিল না। কেন জানি তার মনটা খুব অস্থির ছিল। এই কারণেই মূলত তিনি ভালো করে এই নাটক লেখার কাজটা করতে পারছিলেন না। ওদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত আনুমানিক প্রায় 3টার মতো বাজে। আনুমানিক এই কারণে বলছি যে হয়তোবা উনি তো সময় মনে করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে উনি বলেছেন যে হয়তোবা তখন 3টার মতো বাজে উনি দেখেছিলেন আর কি। তো রাত যে কখন এত হয়ে গেছে উনি কিন্তু টের পান নাই ওইভাবে। এর মধ্যে ওনার মনে হলো যে ওনাকে ওয়াশরুমে যেতে হবে। যেহেতু বাইরে শীত ছিল, ঘরের মধ্যে চাদরটা গায়ে জড়িয়ে রেখেছিলেন। তো বাইরে যাওয়ার জন্য চাদরটা সরিয়ে আর ভালো করে মুড়িয়ে নিলেন। তারপর আস্তে করে দরজার খিলটা খুলে ঘর থেকে বাইরে বের হলেন। তো রাত বাড়ার সাথে সাথে শীতও তো বাড়ছে। তো ওয়াশরুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে এসে ভাবলেন যে এখন ঘরে ঢুকবো, রাস্তা থেকে একটু হেঁটে আসি। তো এতে করে হয়তোবা তার লেখালেখির প্রতি একটু আগ্রহ আর একটু ভালোভাবে উনি জন্মাতে পারবেন বা জন্মাবে, এবং সেদিকে মনোনিবেশও করতে পারবেন। তাই উনি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেলেন। চারদিকে বেশ শুনশান নীরবতা, কোনো জনমানুষের সারা শব্দটাও নাই। মনে হচ্ছে এই গ্রামটা একদম প্রাণহীন। কোনো জীবিত মানুষ মনে হচ্ছে বসবাসই করে না সেখানে। আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে বহু দূর থেকে শেয়ালের ডাক কানে ভেসে আসছে। তো এই পরিবেশ রফিক মিয়ার কাছে কিন্তু মোটেও নতুন না। এটা তার খুবই চিরচেনা পরিবেশ। তিনি মাঝে মাঝে রাতের বেলা এভাবে হাঁটাহাঁটি করেন, একা একা করেন, কাউকে সাথে নেন না। আর যারা গ্রামে বাস করেন তারা তো জানেন যে রাতের গ্রামগুলো কতটাই সুন্দর হয়। তো কিছুটা সময় হাঁটার পর ভাবলেন এত রাতে তার বাইরে থাকা ঠিক হবে না, যাই ঘরে চলে যাই,
ঘরে গিয়ে লেখালেখির কাজে মনোনিবেশ করি, যদি মন না বসে শুয়ে পড়ব। তো এই চিন্তা করে উনি আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তখনই দূর থেকে কিছু মানুষ রফিক মিয়ার দিকেই আসছে বলে মনে হলো। যেহেতু চাঁদের আলো ছিল আর কুয়াশা হালকা ছিল, এই কারণে দূর থেকে উনি বুঝতে পেরেছিলেন। তো এত রাতে এই পথে মানুষের চলাচল করতে দেখে কিছুটা অবাকই হলেন রফিক মিয়া, কারণ এর আগেও এই ধরনের সময় উনি হাঁটাচলা করেছেন, কোনো মানুষের সাথে সচরাচর দেখা হয় না। দুই একজন হয়তো বা কোনো কারণে দেখা হলেও হতে পারে দু একজনের সাথে, কিন্তু একসাথে এতগুলো লোক আসছে, বিষয়টা আসলে রফিক মিয়ার কাছে একটু অন্যরকমই লাগে। তো লোকগুলো কাছে আসতেই রফিক মিয়া দেখতে পেলেন তারা সংখ্যায় 4 জন, আর তাদের সাথে একটা লাশও আছে। তবে লাশটি কোনো খাটিয়ায় বহন করে তারা নিয়ে যাচ্ছে না। 3 জন লাশটি কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে, আর একজন সামনে থেকে দিক নির্দেশনা দিচ্ছে। তো লাশের গায়ে মোড়ানো সাদা কাপড়টি বেশ ময়লাযুক্ত মনে হচ্ছে। এই কারণে ময়লাযুক্ত মনে হচ্ছিল যে হয়তো কবর খুঁড়ে কোনো লাশ তুলে আনা হয়েছে। কবর খুঁড়ে যদি কোনো লাশ তুলে আনা হয়, সেই লাশের সাথে যেই কাফনের কাপড়টা থাকে সেটা তো ময়লাযুক্ত, একটু হলদেটে হয়ে যায়, মনে হচ্ছে ওই রকম কিছু একটা অনেকক্ষণ মাটিতে পড়েছিল, বা এরকম, বা নোংরা কাপড় দিয়ে ডেড বডিটাকে পেঁচানো হয়েছে, এরকম মনে হচ্ছিল আর কি। তো লাশের সাথে থাকা লোকগুলোকে দেখতে কেমন যেন রহস্যজনক মনে হতে লাগলো তার। সবার পরনে ছিল আলখেল্লা, আর মুখে ছিল লম্বা দাড়ি, চোখ দুটো মনে হচ্ছে খুবই ছোট। কখনো কখনো মনে হয় সেখানে কোনো চোখই নেই, আবার মনে হচ্ছে না, চোখ একটা আছে, একটা কৃষ্ণ গহ্বরের মতো, মানে একটা কালো ছিদ্রের মতো, ওইটাই তার চোখ। তবে রাতের বেলা উনি আসলে খুব একটা ভালো বুঝতে পারছিলেন না, তার কাছে এমনটা মনে হয়েছিল। তো ওই দিকটাতে রফিক মিয়া খুব একটা খেয়াল করেন নাই, তার কাছে 8-10টা স্বাভাবিক মানুষের চেহারার মতোই মনে হচ্ছিল। তিনি ভাবলেন রাতের বেলা হয়তো বা তাকে বিশেষ করে তাদেরকে এরকম দেখা যাচ্ছে, এমনটাই চিন্তা করেছেন আর কি। তো রফিক মিয়ার কাছাকাছি যখন তারা এসেছে, ওই তাদের আলখেল্লা থেকে কেমন একটা অদ্ভুত আতরের গন্ধ বের হতে লাগলো। আতরের গন্ধ বলতে বোঝাচ্ছি যে প্যারানর্মাল কোনো জিনিস যদি আসে তারা ভালো হয়, সাধারণত দেখা যায় এমন একটা সুঘ্রাণ, যে সুঘ্রাণ আসলে কেউ কখনো পায় নাই। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা হলো কি, এই সুঘ্রাণটা এমন বিকট ছিল, কিছু কিছু আতর থাকে না যে একদম মানুষের দম আটকে ফেলে, এত কড়া আতর। তো এই টাইপের খুব কড়া আতর, যেটা মোটেও সুখকর অনুভূতি দিচ্ছে না। তো এই লোকগুলোকে আসলে রফিক মিয়া আগে কখনো গ্রামে দেখেনও নাই, আর উনি তো বিভিন্ন গ্রামে এই নাটকের কাজে যান, বিভিন্ন মানুষের সাথেই পরিচয়। তো এই লোকগুলোকে আগে কখনো দেখেছেন বলে ওনার মনেও পড়ছে না আশেপাশের 10 গ্রামে। তো যাই হোক, রাতের বেলা আসলে মানুষের চেহারা তো ওইভাবে বোঝাও যায় না স্পষ্ট ভাবে, যদি অপরিচিত লোক হয় তো আরো বোঝা যাবে না। তো তার গ্রামের লোক যে না, এটা তো উনি নিশ্চিত। তো রফিক মিয়া তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন যে জনাব, আপনারা কোথায় যাচ্ছেন? তাদের মধ্যে থেকে একজন স্বাভাবিকভাবে উত্তর দিল যে দেখতেই তো পাচ্ছেন, লাশটি দাফন করতে যাচ্ছে। তো রফিক মিয়া আবার জিজ্ঞেস করলেন, দাফন করতে যাচ্ছেন সেটা তো বুঝলাম, খাটিয়াও নাই, কাঁধে করে নিয়ে যাচ্ছেন, তা আবার এত রাতে কেন? তাছাড়া আপনারা যেদিক থেকে এসেছেন সেদিকেই তো একটা কবরস্থান ছিল। তো একদম সামনের দিকে যে লোকটি ছিল, সেই লোকটি উত্তর দিল, এটা আসলে বেওয়ারিশ লাশ। বহু কবরস্থানে ঘুরেছে, কিন্তু কারো পারিবারিক কিংবা সমাজের কবরস্থানে এই লাশ দাফন করতে দিচ্ছে না। শুনলাম সামনে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের জায়গাটা সরকারি, তো ওখানেই নিয়ে যাচ্ছি। তো সরকারি কবরস্থানের কথা শুনে রফিক সাহেব একটু অবাক হলেন, কারণ সামনে সরকারি কোনো কবরস্থান আছে বলে রফিক মিয়ার জানা নাই। তবে গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গলের মতো আছে। আসলে জঙ্গল বলতে যেটা বোঝায় সেটা হলো বন বিভাগ ওই জায়গাটা অধিগ্রহণ করেছে, ওখানে কৃত্রিম একটা জঙ্গল তৈরি করার জন্য তারা কাজ করছে, বিভিন্ন ধরনের গাছপালা লাগাচ্ছে, মানে ওইটাই হলো জঙ্গল। কিন্তু সেটা শুধু সরকারি জমি, কিন্তু ওইদিকে কোনো কবরস্থান তো নাই, উনি তো এটা নিশ্চিত। আর এটা সত্য যে ওই যে জঙ্গলটা, যে জঙ্গলের কথা তারা বলছে, তার পাশে একটা বড় পরিত্যক্ত সরকারি খাস জমি আছে, তবে সেটা কবরস্থান না, এটা উনি নিশ্চিত। তো রফিক মেমর চিন্তা করলেন হয়তোবা ওই যে বন বিভাগের কাছ থেকে ওরা মৌখিকভাবে হয়তোবা কোনো অনুমতি নিয়ে এসে ওখানে কবরস্থানে লাশ দাফন করছে, কিন্তু ওইটা কবরস্থান হলো কবে আবার?
হতে পারে হয়তো বা বন বিভাগ ওটাকে কবরস্থান ঘোষণা করেছে, এরকম চিন্তা করছে। তো কিছুক্ষণ চুপ থেকে রফিক সাহেব আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো লোকটা মারা গেল কিভাবে? তো লাশের সাথে থাকা একজন বলল, সাপের কামড়ে মারা গেছে। তো সাপের কামড়ে মারা গেছে এই কথা শোনার পর রফিক মিয়া আফসোস করলেন, আফসোসমূলক কিছু কথা বললেন। তখন রফিক মিয়া জানতে চাইলেন যে আচ্ছা লাশের জানাজার নামাজ পড়ানো হয়েছে? তখন তারা বললেন না, হয়নি। তো কথা শুনে রফিকের মনটা খারাপ হয়ে গেল। মৃত ব্যক্তিটির জন্য কেমন যেন একটা মায়া হতে লাগলো তার। একটা মানুষ মারা গেছে অথচ তার নিকট আত্মীয় স্বজনরা কেউ সেটা জানলই না, কারণ সে তো বেওয়ারিশ, তার পরিবার পরিজনকে খুঁজে পাওয়া যায়নি, এই জন্যই তো বেওয়ারিশ হয়েছে। তো হয়তোবা এই লাশটির পরিবার তার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে। তো এইসব ভাবতে ভাবতেই রফিক মিয়ার মনটা আরো খারাপ হয়ে গেল। রফিক মিয়া ধর্মকর্মের প্রতি খুবই উদাসীন ছিল, অলৌকিক কোনো জিনিসে তো তার বিশ্বাসই নেই। কিছুটা নাস্তিক প্রকৃতির লোকও বটে, মাঝে মাঝে শুক্রবারে জুম্মার নামাজে যায়, রেগুলার না। তাছাড়া মসজিদের ধারে কাছেও গেছেন না। আর জানাজার নামাজ তার কাছে একটা শুধু সামাজিক রীতিনীতি মাত্র, এরকমটাই মনে হয়, তাছাড়া আর কিছু তার কাছে মনে হয় না। কিন্তু তারপরেও ওই রাত্রে কেন যেন এই মৃত ব্যক্তিটির জানাজায় অংশ নিতে ইচ্ছে করছে তার, তাকে অন্তিম বিদায় জানাতে ইচ্ছে করছে। এমন চিন্তা বা মনের এই আবেগটা আগে কখনো হয়নি তার। তাই তিনি তাদের সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। তারাও এতে আপত্তি করলেন না, শুধু একটু মুচকি হেসে সম্মতি জানালেন। আসলে এই হাসির রহস্যটা কি? যাই হোক, রফিক মিয়া তাদের পেছনে পেছনে চলতে লাগলেন। যাওয়ার পথে হঠাৎ রফিক মিয়া জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো কোন সাপে কামড় দিয়েছে? আপনারা কিছু জানেন? তো সামনের দিকে যে ব্যক্তি ছিলেন তিনি জবাব দিলেন, কালকেউটে সাপে কামড় দিয়েছে। তো রফিক মিয়া চিন্তা করেন, আসলেই তো ইদানিং গ্রামে সাপের উপদ্রব বেড়ে গেছে। এই তো গত পরশু দিনের কথা, করিম মুন্সির ছেলে নুরু মুন্সিকে সাপে কেটেছে। এই নুরু মুন্সি তার বাবার সাথে বিলে মাছ ধরতে গেছিল, তখন কালকেউটে কামড় দিয়েছে। তো সাপে কামড় দেওয়ার সাথে 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 নুরু মুন্সিকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। ওই সময় কিন্তু রফিক মিয়া বারবার বলেছিলেন যে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা? গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাসী, যার কারণে তারা হসপিটালে না নিয়ে গেছেন ওঝার কাছে। আর যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে এমন ভাবে একটা শক্ত করে দড়ি বেঁধেছে, যার ফলশ্রুতিতে রোগীর অবস্থা আরো খারাপ। কারণ একটা ধারণাই আছে যে ওইখানে শক্ত করে বেঁধে দিতে হবে, যার ফলে ওই বিষটা উপরে উঠতে পারবে না, এমন একটা ধারণা। আসলে শক্ত করে যদি বেঁধে দেওয়া হয় ওই জায়গাটা প্যারালাইজড হয়ে যেতে পারে এবং ওইখানে পচন ধরতে পারে। তো এই বিষয়টা কিন্তু ডাক্তাররা বলে থাকেন, কিন্তু আমরা তো এই বিষয়গুলো বিশ্বাস করি না, যার ফলশ্রুতিতে এই কাজটা করা হয়েছিল। আর ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওঝার টুকটাক ঝাড়ফুঁক করতে গেছে, এর ভিতরে সে মারা গেছে। তো হঠাৎ করে কি হয় যে ওই লোকগুলো যে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে হাঁটার শব্দটাও মিলিয়ে গেল, কিন্তু এতক্ষণ কিন্তু হচ্ছিল, হাঁটার শব্দটা হচ্ছিল। আর যখন হাঁটার শব্দটা মিলিয়ে গেল তখন চারপাশে একটা অদ্ভুত নীরবতা, এক ভয়ঙ্কর নীরবতা নেমে আসলো। রফিক মিয়া আর কোনো কথা না বলে চুপচাপ তাদের সাথে হাঁটতে লাগলেন। তাদের যাওয়ার গতিবিধি দেখে রফিক মিয়া বুঝতে পারলেন যে তিনি যেটা ধারণা করছিলেন সেটাই ঠিক। তারা জঙ্গলের দিকে যাচ্ছে। ওই দিকটা বেশ নির্জন, রাতের বেলায় তো দূরের কথা, দিনেও কেউ ওই দিকে খুব একটা যায় না, যাওয়ার প্রয়োজনও হয় না। তবে ওই জঙ্গলে হিংস্র কোনো জীবজন্তুর অস্তিত্ব নেই। শেয়াল বাগদাসের মতো কিছু প্রাণী বসবাস করে ওই জঙ্গলে। তো এটা তো বন বিভাগের তৈরি করা কৃত্রিম জঙ্গল, 5-6 বছরের বেশি হবে না আর কি এই জঙ্গলের বয়স। তো একসময় তারা গিয়ে পৌঁছালেন সেই জঙ্গলের ধারে। সেখানে গিয়ে রফিক মিয়া দেখেন আগে থেকেই সেখানে আরো 3 জন লোক উপস্থিত আছে, আর তারা মাটিতে কলার পাতা বিছিয়ে রেখেছে। লাশটাকে তারা নিয়ে গিয়ে সেই কলার পাতার উপর শোয়ালেন। যতটুকু চাঁদের আলো ছিল, জ্যোৎস্না ছিল, সেটাতে উনি দেখতে পাচ্ছিলেন আর কি। রফিক মিয়া আরো লক্ষ্য করলেন সেখানে উপস্থিত 3 জন লোক কেমন একটা দৃষ্টিতে এই রফিক মিয়ার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তারা রফিক মিয়ার উপস্থিতি একদমই প্রত্যাশা করেন নাই। তাদের সবার সাথে একটা করে ভিক্ষুকদের মতো ঝোলা ঝুলছে। তো রফিক মিয়া প্রথমে ভয় পেয়ে গেলেন, তারপর কিছুটা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, আচ্ছা কবর কোথায়? তো কোথাও তো কবর খোঁড়া দেখছি না। তো তাদের মধ্যে একজন জবাব দিলেন, জঙ্গলের ভেতরে খোঁড়া আছে। তখন রফিক মিয়া বললেন,
আপনারা কি তাহলে কারোর জন্য অপেক্ষা করছেন? তো একজন বলল, হ্যাঁ, অপেক্ষা করছি। এমন সময় আবার সেই অদ্ভুত আতরের তীব্র গন্ধ তার নাকে আসতে লাগলো। সেই কড়া গন্ধে টেকা বড় দায় রফিক মিয়ার। তাই তাদের কাছে থেকে একটু দূরে সরে আসেন। এই আতরের গন্ধ উনি সইতে পারছেন না। আতরের গন্ধ যে মানে দুর্গন্ধ তা না, ওই যে শুরুতে বললাম না, খুবই কড়া গন্ধ আর কি। তো যখন রফিক মিয়া কিছুটা দূরে সরে আসছেন, তখন ওই যে লোকগুলো সবাই ওই লাশটিকে ঘিরে বসে পড়লো। কিছুক্ষণ পর রফিক মিয়া দেখতে পেলেন যে তাদের মধ্যে থেকে একজন লোক তার দিকে আসছে। লোকটি কাছে এসে তার ঝোলা থেকে কলা পাতায় মোড়ানো একটা পুটলি বের করে রফিক মিয়ার দিকে বাড়িয়ে দিলেন। তো রফিক মিয়া কোনো কথা না বলে খুবই আনন্দ চিত্তে সেটা গ্রহণ করলেন। তো লোকটি আবার চলেও গেল ওখান থেকে, ওই যেখানে লাশ রাখা ছিল ওইদিকে। তো রফিক মিয়া পুটলি খুলে দেখতে লাগলেন যে তার ভেতরে আছেটা কি। তো উনি দেখতে পেলেন যে তার মধ্যে মাংসের একটা টুকরো, গরু কিংবা মহিষের মাংস হতে পারে, কিন্তু খেতে ইচ্ছে করছে না, কেমন যেন অরুচি হচ্ছে তার। মাংসটা রান্না করা এতটুকু বোঝা যাচ্ছে। আবার চোখ খুললো যে সে তো ফেরেও দিতে পারছে না। তো একটু কষ্ট করে মাংসটা মুখে দিলেন। তো মুখে দিতেই অন্য রকমের এক অনুভূতি হতে লাগলো তার। মনে হচ্ছে খুবই সুস্বাদু মাংস। এমন সুস্বাদু মাংস, এমন সুস্বাদু মাংস আগে উনি কখনোই খান নাই। গরু মহিষের মাংস তো উনি বহুবারই খেয়েছেন। অনেক জায়গায় উনি নাটক করতে যান, সেখানে তো তাকে ভালোভাবে আপ্যায়ন করা হয়, ভালো ভালো নাম করা বাবুর্চিকে ডেকে এনে রান্না করানো হয়। কিন্তু এত সুস্বাদু মাংস তো উনি কখনো খান নাই। এই মাংসটার স্বাদ একদমই অন্যরকম। তো হঠাৎ করে রফিক মিয়া ঘোড়ার খুরের টকবক টকবক আওয়াজ শুনতে পেলেন। আস্তে আস্তে সেই আওয়াজের তীব্রতা বাড়তে থাকে। তো বুঝতে পারলেন ঘোড়ায় চড়ে কেউ একজন তার দিকে আসছে। একসময় ঘোড়ায় চড়ে একজন লোক এসে উপস্থিত হলেন সেখানে। তার পরনে ছিল এদের মতোই সাদা আলখেল্লা, তবে অন্যদের দাড়ি সাদা সাদা থাকলেও এই লোকটার দাড়ি একদম কুচকুচে কালো। আর অন্যরা যতটুকু লম্বা, এই লোকটি মনে হচ্ছে তাদের থেকে কিছুটা লম্বা, তাদের তুলনায় আরেকটু বেশি লম্বা আর কি। আর তার মুখটাও আবার খুব কালো। অন্যদের চেহারা যেমন একটু ফর্সা, কিন্তু তার মুখটা একদমই কালো। আর এত কালো যে তার চেহারা ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। তো তাকে দেখে বাকি লোকগুলো লাশের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালেন। মনে হচ্ছে যে এই লোকটা তাদের সর্দারের সম্মানে কিছুটা দূরে সরে গেল। তো ব্যাপারটা রফিক মিয়ার কাছে একটু সন্দেহজনক মনে হতে লাগলো। তখন তিনি কিছুটা ভয় পেতে শুরু করলেন, তাই আস্তে আস্তে আরো দূরে সরে আসলেন। রফিক মিয়া দেখলেন যে লোকটি সোজা গিয়ে লাশের বুকের উপর এক পা রাখলেন, তারপর দুই হাত দিয়ে লাশের একটা হাত ধরে দিলেন সজোরে এক টান। সাথে সাথে হাতটা ছিঁড়ে তার হাতে চলে আসে। ঠিক সে সময় বাকিরা গিয়ে লাশের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা টেনে হিচড়ে লাশের হাত পা সব আলাদা করতে থাকে। কি বিভৎস সেই দৃশ্য রফিক মিয়া এটা দেখছেন। এর মধ্যে আর একটা ভয়ঙ্কর জিনিস দেখেন। তিনি দেখেন এই যে লোক যেগুলো ছিল তাদের মধ্যে একজন মুগুর জাতীয় কিছু একটা নিয়ে এসে লাশের মাথার খুলির উপরে আঘাত করছে, খুলি ভাঙার চেষ্টা করছে। আর অন্য একজন জঙ্গলের ভেতর থেকে একটা বড় হাড়ি নিয়ে এসেছে। মনে হচ্ছে এই লাশটাকে তারা রান্না করবে। তো এই দৃশ্য আর সহ্য করার মতো না। রফিক মিয়ার শির দ্বারা বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যেতে লাগলো। হঠাৎ করে তার মনে পড়লো সেই মাংসের টুকরের কথা। একটু আগে যে তিনি মাংসের টুকরো খেয়েছেন, তাহলে এটা কিসের মাংস? কোনো মানুষের মাংসের টুকরো নয় তো। ভাবতেই ওনার তো বমি চলে আসে। কিন্তু কোনো মতে বমি আটকে উনি সোজা গ্রামের দিকে দৌড়ানো শুরু করেন। কতক্ষণ ধরে দৌড়েছেন তার ঠিক জানা নেই। দৌড়াতে দৌড়াতে একসময় দেখলেন নিজের বাড়ির সামনে এসে পৌঁছেছেন। বাড়ির সামনে এসে রফিক মিয়া প্রচন্ড জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়েন। তো পরের দিন সকালবেলা রফিক মিয়ার জ্ঞান ফেরে। তখন দেখেন যে উনি ঘরের ভেতরের বিছানায় শুয়ে আছেন, হয়তো বাড়ির কাছেই চলে আসছিলেন আর কি। আর তার চারপাশে গ্রামের কিছু মানুষ আর তার পরিবারের মানুষও দাঁড়িয়ে আছে। তো গতকাল রাতে কি হয়েছে সবাই জিজ্ঞেস করতে লাগলো। রফিক মিয়া কিছুই বলতে পারছিল না, শরীরটা খুবই দুর্বল। তখন গ্রামের কয়েকজন লোক একজন কবিরাজ দিয়ে আসে। তো কবিরাজ এসে রফিক মিয়াকে ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দেন। এদিকে একজনের কাছে শুনতে পেলেন রাতে নাকি আর একটা ভয়ানক ঘটনা ঘটেছে। গ্রামের কবরস্থান থেকে নাকি
করিম মুন্সির ছেলে নুরু মুন্সির লাশ চুরি হয়ে গেছে। তো ইতিমধ্যে রফিক মিয়া তো একটু সুস্থ হয়ে উঠলেন। যখনই শুনলেন নুরু মুন্সির লাশ চুরি হয়ে গেছে, তখনই উনি চিন্তা করেন, আচ্ছা, গত রাতে একটা লাশ যে ওই অবয়বগুলো নিয়ে আসছিল, সেই লাশটার যে কাফনের কাপড় সেটাও তো নোংরা ছিল। তাহলে তো এটাই এই নুরু মুন্সির লাশ। আর এই লাশটাই তুলে এনে ওরা খুব বিভৎসভাবে ছিঁড়ে খেয়েছে। আর এটাকেই উনি দেখেছেন। তো এটা গ্রামবাসীকে উনি বলেন। তো গ্রামের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়। তো মুরব্বী যারা আছেন তারা বুঝতে পারেন এই আদমখোর জিনগুলো তারা এই কাজ করেছে। তবে মৃত মানুষের কবর খুঁড়ে ওরা কিভাবে লাশটা বের করলো, কোন প্রক্রিয়ায় করলো, কোনো মানুষের সহযোগিতা নিয়েছিল কিনা, কোনো মানুষ ওকে সহযোগিতা করে এই লাশটা বের করার প্রক্রিয়ায় জড়িত ছিল কিনা, এই বিষয়গুলো গ্রামের লোকজন আসলে এভাবে বলতে পারেন নাই। তারা এই বিষয়ে খুব যে অনেক দৌড়াদৌড়ি করেছেন, বিষয়টা এরকম না। বিষয়টা কয়েকটা ওখানেই শেষ হয়ে যায়। তবে রফিক মিয়া এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক একটা মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন দীর্ঘদিন। আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটার কথা শোনা যায় না। তো এভাবেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী উনি হয়েছিলেন। এই ধরনের ঘটনা উনি কিন্তু আগে বিশ্বাস করতেন না। অলৌকিক কোনো বিষয় তার তো বিশ্বাস আসলে ছিলই না। কিন্তু এই ধরনের একটা ঘটনা যখন উনি প্রত্যক্ষ করেন, তখন উনিও আস্তে আস্তে ধর্মকর্মের দিকে চলে আসেন। আস্তে আস্তে উনি আস্তিক হয়ে যান পুরো দস্তুর এবং ধর্মে কর্মে মনোনিবেশ করেন। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ফাইজান রহমানকে চমৎকার একটি রোমহর্ষক ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে এই আদমখোর জিনের যে ব্যাপারগুলো, আমরা কিন্তু এর আগেও এই ধরনের ঘটনাগুলোর কথা বলেছি। তবে আদমখোর জিনের ঘটনা বাংলাদেশে কিন্তু কম শোনা যায়। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই দুটো দেশে এই ধরনের ঘটনা প্রচুর শোনা যায়। সেখানে নাকি এই আদমখোর জিনের উপস্থিতি অনেক বেশি। লিসেনার্স, আপনাদের মধ্যে যারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোতে রয়েছেন, তারা যদি এই ধরনের ঘটনা জেনে থাকেন, তাহলে কিন্তু আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে AFNANTHEHORRORWORLDBD afternoontheHorrorWorldBD@gmail.com। ইমেইল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম কাজী ফাহিম। উনি ওনার নানির কাছ থেকে শোনা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে ঘটনাটি দুইটি পার্টে বিভক্ত রয়েছে, কিন্তু দুটি পার্টের সাথেই একটি মিল রয়েছে। তো চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটির একটি পার্ট ওনার নানির সাথে ঘটে, অপরটি আকবর ভুইয়া নামক একজন ব্যক্তির সাথে ঘটে। মূলত একটি ভয়ঙ্কর পুকুরকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। এই পুকুরটি নারায়ণগঞ্জ জেলার গোদনাইল এলাকায় রয়েছে। পুকুরটির নাম আন্ধেরির পুকুর। চলুন ঘটনার প্রথম অংশে যাই। এই যে আন্ধেরির পুকুর, এই পুকুরকে নিয়ে অনেক সত্য ঘটনা প্রচলিত আছে, তার প্রত্যক্ষ সাক্ষী এখনো অনেকেই জীবিত আছেন। তো এই ঘটনার সাল যতটুকু জানা যায় 1960 বা তার আশেপাশে হবে। সে সময় ওই এলাকায় দুইটি পুকুর ছিল, যার মধ্যে এই পুকুরটিকেই সবাই বেশি ব্যবহার করত। এই পুকুরের একটি রহস্যময় ব্যাপার ছিল। যখনই এলাকায় কোনো অনুষ্ঠান হতো, রহস্যজনকভাবে এই পুকুর থেকে দামি দামি থালা, বাসন, চামচ ইত্যাদি ভেসে উঠত। তো এরকম পুকুরের ঘটনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই। এরকম ঘটনা আমরা অনেকে শুনি যে পুকুরের এই জিনিসগুলো থেকে কেউ একজন চুরি করেছে, তারপর বিশাল সমস্যা হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা শুনি। তো চলুন এই ঘটনার ব্যাপারটা কি
সেটা জেনে আসি। তো মানুষজন তো থালা বাসন ব্যবহার করতোই এবং অনুষ্ঠান শেষে সেগুলোকে গভীর রাত্রে পুকুরের পানিতে ভাসিয়ে দেওয়া হতো। পরের দিন সকালবেলা এগুলোকে আর দেখা যেত না। তবে বিপত্তি বাধে একদিন। সেই পুকুরের মালিক ছিলেন আকবর ভুইয়া নামক একজন ব্যক্তি। তো উনি তার নিজের বাড়িতে একটি অনুষ্ঠানের জন্য ওই পুকুরের থালা বাসন ব্যবহার করেছেন, যেভাবে আগে অনেকে ব্যবহার করতেন। তবে যখন তিনি রাতের বেলা থালা বাসনগুলো সুন্দর করে আবার সেই পুকুরের পানিতে ছেড়ে দিয়ে আসেন, পরে সকালবেলা সবাই দেখতে পায় যে পুকুরের ভেতর থালা বাসনগুলো ভেসে আসছে। মানে ভেসে আসছে বলতে, পুকুরের ভিতরে হালকা একটু ঢেউ হয় অনেক সময় বাতাসের কারণে, এগুলো ভেসে ভেসে কোনোটা এক কিনারে চলে যাচ্ছে, আরেক জায়গায় চলে আসছে, মানে এলোমেলো ভাবে সেগুলো নড়াচড়া করছে আর কি, বাতাসে সরে যাচ্ছে এরকম আর কি। সবাই এটা দেখে খুবই অবাক হয়, কারণ হলো এরকম ঘটনা কিন্তু আগে কখনোই ঘটেনি। সকাল গড়িয়ে রাত হয়ে যায়, সে থালা বাসন তখনও কিন্তু পানির উপরেই ভাসমান ছিল। তো ওই দিন রাতের বেলা আকবর ভুইয়া যখন ঘুমাচ্ছিলেন, তখন তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন তিনটি কালো লম্বা অবয়ব, যাদের চেহারা বোঝা যাচ্ছে না, তারা সেই পুকুরের পানির উপর দাঁড়িয়ে আছে এবং বলছে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। আকবর ভুইয়া সকালে উঠে এই স্বপ্নের কোনো পাত্তাই দিলেন না। উনি দুঃস্বপ্নই মনে করেছেন, কারণ হচ্ছে কি ফিরিয়ে দেবেন, ওনার তো ফিরিয়ে দেওয়ার মতো কিছু নাই। আর ওইখানে যে তিনটা অবয়ব দেখা গিয়েছিল, তাদের ফিরিয়ে দে বলছেন, উনি তো এই যে থালা বাসনগুলো সবই ঠিকঠাক মতো ফিরিয়ে দিয়েছেন, আর ওনার মতো অনেকে এর আগেও ঠিকঠাক মতো ফিরিয়ে দিয়েছে। এগুলো নিয়ে তো তার আসলে মাথা ব্যথা হওয়ার কথা না, কারণ উনি ওনার জায়গায় তো কনফিডেন্ট যে উনি সবগুলো ঠিকঠাক মতো ফিরিয়ে দিয়েছেন। তো উনি তো এগুলো দুঃস্বপ্নই মনে করেছেন। ওই দিনও পুকুরের পানির উপর সেই থালা বাসনগুলো গতদিনের মতোই ভাসছে। তো ওই দিন রাতের বেলা আকবর ভুইয়া আবার যখন ঘুমাচ্ছিলেন, তখন আবার এই একই স্বপ্ন দেখেন। তিনি দেখেন তিনি পুকুরের সামনে দাঁড়িয়ে আছেন এবং পুকুরের উপর সেই তিনটি অবয়ব দাঁড়িয়ে আছে। তবে এবার তাদের চেহারাটা কিছুটা বোঝা যাচ্ছে। তাদের চোখগুলো ছিল রক্তবর্ণ, মনে হচ্ছিল চোখগুলো থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। সেই তিনটি অবয়ব আবারও বলছে, যা নিয়েছিস ফিরিয়ে দে। উনি স্বপ্নের মধ্যেই বলছেন, আমি তো সবই ফিরিয়ে দিয়েছি, আমার কাছে তো কিছু নাই। এই স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুমও ভেঙে যায়। তখন তিনি বুঝতে পারেন নিশ্চয়ই এমন কোন একটা ব্যাপার ঘটেছে যা তিনি জানতেন না। এই স্বপ্নগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো মেসেজ রয়েছে। তিনি পরের দিন বিষয়টি নিয়ে ভাবেন এবং আগামাথা কিছুই বুঝতে পারেন না যে আসলে ব্যাপারটা কি। উনি আবার চিন্তা করেন যে কোনো জিনিসটা রয়ে গেল কিনা। বাড়িতে কিন্তু খোঁজ খবর উনি করেছেন, কিন্তু না, কোনো কিছু তিনি পাননি। তন্ন তন্ন করে খুঁজেছেন যে কোনো জিনিস আবার রয়ে গেছে কিনা, কিন্তু কেউ তো এটা রাখার কথা না। তো ওনার বাসা থেকে পুকুরের দূরত্ব ছিল বড়জোর পায়ে হেঁটে 1 মিনিট। তার বাসার যে জানালা, এই জানালা দিয়েই ওই পুকুরটিকে দেখা যেত। তো তিনি দ্বিতীয়বার যখন এই স্বপ্নটি দেখেছেন, পরের দিন রাত্রিবেলা তিনি যখন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছিলেন, তখন তিনি পুকুরের কাছ থেকে এক ধরনের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এমন ছিল যে রাতে যদি কেউ থালা বাসন ধয় তখন এক প্রকারের আওয়াজ হয় না, ওই রকমের আওয়াজ হচ্ছে পুকুর থেকে। আকবর ভুইয়া যখন পুকুরের কাছে যান, তখন তিনি দেখেন এই থালা বাসনগুলো পুকুরের মাঝে চলে গিয়েছে। আগে তো বিভিন্ন সাইড দিয়ে বাতাসে বা পুকুরের পানিতে হালকা যে ঢেউ হয়, ওই ঢেউয়ে বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে এই ধরনের কোনো পাত্র যদি পুকুরে ভেসে থাকে, বিভিন্ন সাইডগুলো দিয়ে থাকে না, ওরকম ছিল। কিন্তু এই জিনিসগুলো এখন পুকুরের ঠিক মাঝে গিয়ে বৃত্তাকারে অবস্থান করছে। অনেক সময় ক্যারাম বোর্ডের যে গুটিগুলো আমরা দেখি, এই গুটিগুলো চারদিকে ফুলের মতো করে যখন সাজানো হয়, তারপরে হিট করা হয়, ওই রকম ফুলের মতো করে মনে হচ্ছে তারা সেজে আছে। তো ওই থালা বাসনগুলোকে ঘিরে তিনটি অবয়ব দাঁড়িয়ে আছে। এই অবয়ব তিনটি এই ভুইয়ার দিকে তাকায়। আকবর ভুইয়া এই অবয়ব তিনটিকে কিন্তু চিনতে পেরেছেন। এরা হচ্ছে তার স্বপ্নে দেখা সেই তিনটি অবয়ব। আকবর মিয়া তার বিপদ বুঝতে পেরে যখনই পুকুরের ওই পেছন দিকটাতে দৌড় দিবেন আর কি, মানে বাড়ির দিকে দৌড় দিবেন, তখনই তিনি দেখতে পান তিনি পুকুরের ভেতর। মানে কিভাবে এত দ্রুত 1 সেকেন্ডের মধ্যে উনি পুকুরের ভেতর আসলেন, এটা উনি বুঝতে পারছেন না। কেউ তাকে হ্যাচকা টান দিয়ে যে নিয়ে গেছে, বিষয়টা এরকমও না। তার বুক পর্যন্ত পুকুরের পানি, পায়ের নিচে মাটি আছে অবশ্য। তো আকবর মিয়া এটা থেকে খুবই ভয় পান, কারণ হুট করে এরকম হওয়া মানে তার একটা বড় ধরনের বিপদ নেমে আসবে এখন। তো উনি কোনো মতে হেঁটে হেঁটে ওই পানি থেকে উপরের দিকে আসার চেষ্টা করছিলেন,
আবার পিছন দিকে উনি তাকানো, তো দেখলেন যে ওই 3টা অবয়ব এখন আর নাই। তো আকবর মিয়া যখনই আবার পানি থেকে উঠতে যাবেন, তখন তিনি অনুভব করেন তার পা খপ করে পানির নিচ থেকে কেউ যেন টেনে ধরেছে। এমন সময় তিনি তার ঘাড়ের কাছে কারো অনুভূতি টের পান। হঠাৎ করে একটা শক্ত হাত তার ঘাড় চেপে ধরে এবং পানির নিচে বারবার চুবাচ্ছে। 2 সেকেন্ড রাখে, আবার উঠায়, 2 সেকেন্ড আবার উঠানোর পরে আবার 2 সেকেন্ড পানির নিচে চুবিয়ে রাখে, এইভাবে চুবা থাকে। এরকম 3 থেকে 4 মিনিট পর্যন্ত তাকে পানিতে চুবানো হয়, তাকে কোনো কথা বলারই সুযোগ দেওয়া হয়নি। এক পর্যায়ে তার কানে একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, তোর বাড়ির কাজের লোক যেটা নিয়েছে তা ফিরিয়ে দে, নাহলে ওই কাজের লোকের কোনো ক্ষতি করবো না, তোর লাশ ভাসবে এই পুকুরেই। তো এই কথা বলার পরপরই নাকি তাকে তুলে ধরে এই ঢিল ছোঁড়ার মতো যেন পুকুরের পানির উপর দিয়ে তাকে ছুঁড়ে মারলো। উনি গিয়ে পড়েছেন পুকুরের চালে, মানে পুকুরের পাড়ে আর কি। তো মাটিতে ঠাস করে পড়ার পর শরীরে তো প্রচন্ড ব্যথা পেয়েছেন, আর এমনি তো বেশ কয়েকবার তাকে তো চুবানো হয়েছে। তো তার আর তো সেন্স ছিল না। পরবর্তীতে ওরা যখন সেন্স ফেরে তখন তিনি নিজের বাসায় তাকে আবিষ্কার করেন। তো তাকে বলা হয় যে ওই ঈশান নামাজের পর মুসল্লিরা নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পুকুরের কাছে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন, সারা শরীর ভেজা। তো ওই অবস্থাতেই মুসল্লিরা তাকে বাড়িতে নিয়ে আসে। পরে আকবর ভুইয়া সবাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলেন। তিনি তার বাসায় থাকা যারা কাজ করতেন আর কি, এই লোকগুলোকে খুব ভালোভাবে জিজ্ঞেস করেন যে তারা কিছু নিয়েছে কিনা। এক পর্যায়ে একজনের কথাবার্তায় সন্দেহ মনে হলে তাকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যখন হয়েছে, তখন স্বীকার করে যে সে লোভে পড়ে একটা ছোট্ট সুন্দর বাটি তার ঘরে রেখে দিয়েছে। তো দ্রুত ওই সময় গিয়ে সেই বাটি খুঁজে বের করে ওই রাত্রেই ওই বাটিটা পুকুরের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। তো এরপর ওই যে পুকুরের যে বাটিগুলো ভেসেছিল না, ওগুলো আর কিন্তু দেখা যায় নাই। এই যে ভয়ানক ঘটনা তার সাথে ঘটলো, এরপরে উনি সিদ্ধান্ত নেন যে এই পুকুরটি তিনি সেচ দিয়ে একদম ফাঁকা করে ফেলবেন। তো উনি তো ওই সময় যে পাম্পগুলো ছিল, শক্তিশালী পাম্প যেগুলো দিয়ে পানি সেচা হতো আর কি, তো সেগুলো দিয়ে উনি পুকুর সেচার কাজ শুরু করেছেন। তো আজব ব্যাপার হচ্ছে, সারাদিন পাম্প চালানোর পরও সেই পুকুরের পানি শেষ হয় না। তো আকবর ভুইয়া তাতেও হাল ছাড়লেন না, তিনি পরের দিনও পাম্প চালানোর সিদ্ধান্ত নেন। প্রয়োজনে আরো পাম্প এসে সেখানে যুক্ত হবে, এরকম সিদ্ধান্ত নিয়েছেন। কততে পানি কমবে না, পানি কমতেই হবে। তো ওই দিন গভীর রাত্রে আকবর ভুইয়ার বাসার কাছ থেকে প্রচন্ড জোরে একটা আওয়াজ আসে। তার বাড়ির আশেপাশে থাকা সকল মানুষের ঘুম ভেঙে যায় সেই আওয়াজে। সবাই তো আকবর ভুইয়ার বাড়িতে এসে উপস্থিত হয়। সবাই একটা বিষয় দেখে পুরো অবাক হয়ে যায়। তারা দেখে আকবর ভুইয়ার সদ্য নতুন করে তোলা দোতলা বাড়িটি ভেঙে পড়ে রয়েছে, আর তার পাশে বসে আকবর ভুইয়ার পরিবার কান্নাকাটি করছে। সে রাতে কিন্তু কোনো প্রকার ভূমিকম্প হয়নি, তাহলে সদ্য করা নতুন বাড়িটি ভাঙলো কিভাবে? আল্লাহর অশেষ রহমতে আকবর ভুইয়ার পরিবার সে বাড়িতে তখনও ওঠেনি, তারা অন্য বাড়িতে থাকতো। মানে তাদের যেই যে জায়গা, ওই জায়গাতেই কিন্তু আগের যে ঘর সেই ঘরটাতে থাকতো, এবং পাশে আর একটা নতুন ঘর তৈরি করছিলেন তারা, দোতলা, প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। অল্প কয়েকদিন পরে সেটার মানে সেই বাড়িতে উঠবেন, সেটার উদ্বোধন হবে, এমন কথাই ছিল। তো যাই হোক, ভোরের দিকে যখন মিয়া ঘুমিয়েছেন, তখন এই আকবর সাহেব উনি 3টি অবয়বকে স্বপ্নে দেখেন। এই 3টি অবয়ব কড়া গলায় তাকে বলল, আর যদি জীবনেও এই পুকুর সেচার নাম নিস, তাহলে তোর পুরো পরিবারকে এই পুকুরের তলানিতে গেঁথে মারবো, লাশও খুঁজে পাওয়া যাবে না। তো পরবর্তীতে আকবর ভুইয়া বা অন্য কেউ পুকুর সেচেও নি, বালি দিয়েও ভরাট করেনি। পুকুরটি এখনো পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। তার আশেপাশে অনেকগুলো বিল্ডিং করা হয়েছে। বিগত 30 বছর যাবৎ সেখানে কোনো প্রকারের ভৌতিক ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। পুকুরটিকে এখন সবাই ভুইয়া বাড়ির পুকুর নামেই চেনে। তো এটা তো গেল আকবর ভুইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আসি অন্য আরেকটি ঘটনা। সেই ঘটনাটি আমাদেরকে যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার নানির সাথে ঘটেছিল। তো এই ঘটনা কিন্তু এই পুকুরকে কেন্দ্র করেই, এটা যে অন্য কোনো ঘটনা তা না। আমরা তো শুরুতেই বলেছি যে এই ঘটনায় 2টি পার্ট রয়েছে। তো এই কাজী ফাহিম ভাইয়ের যিনি নানি, তার সাথে ঘটনাটি ঘটেছিল 1964 সালে। তখন ওনার নানির বয়স ছিল 12-13 বছর। ছোটবেলায় ওনার নানি খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ছিলেন। সারাদিন তিনি মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন। তো ঘটনা যখন ঘটে, সময়টা ছিল তখন শীতকাল।
এক সন্ধ্যার দিকে ওনার নানি মাঠ থেকে খেলে তার বাসায় যাচ্ছিলেন। সেই সময় এই পুকুরটির পাশ দিয়েই ওনার নানির বাসায় যাওয়ার জন্য একটি সাঁকো তৈরি করা হয়েছিল। তো সেই সাঁকো দিয়ে খুব সহজেই ওনার নানির বাসায় যাওয়া যেত। শীতকাল থাকার কারণে পুকুরের মধ্যে পানির পরিমাণও ছিল কম। তো ওনার নানি ওই সাঁকো পার হচ্ছিলেন। যখন অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছেন তখন তিনি অদ্ভুত একটি ঘটনা লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন পুকুরের ভেতর এক বিন্দু পরিমাণ পানিও নেই, সমস্ত পুকুর শুকনো হয়ে রয়েছে। তিনি খুবই আশ্চর্য হন, কেননা তিনি খেলতে যাওয়ার আগেও দেখে গিয়েছিলেন যে পুকুরটা কিন্তু পানিতে ভর্তি ছিল। তিনি আরো লক্ষ্য করেন পুকুরের তলানিতে একটি নৌকা রয়েছে এবং সেই নৌকার ভেতরে একটি জিনিস চকচক চকচক করছিল। তিনি সেই বস্তুটি কি তা দেখার জন্য করেছেন কি, ওই সাঁকো থেকে নেমে আসছেন, নেমে পুকুরে নামছেন, আস্তে আস্তে ওই নৌকার কাছে যেতে থাকেন। তো পুকুরে পানি না থাকলেও কাদা কিন্তু ছিল। এক পর্যায়ে যখন তিনি নৌকার খুবই কাছে চলে এসেছিলেন তখন তিনি দেখতে পেলেন পুকুরের মধ্যে আস্তে আস্তে কোথা থেকে যেন পানি আসা শুরু করেছে। তিনি এই বিষয়টি দেখে খুবই ভয় পান। যখনই তিনি পিছনে ফিরে দৌড় দিতে যাবেন, আসলে দৌড় দিয়ে তো সুযোগ নাই, পুকুরে তো কাদা, আস্তে আস্তে আগাতে হবে। কিন্তু উনি দৌড় দেওয়ার যখন চেষ্টা করেছেন তখন পা পিছলে পুকুরে পড়ে যান। যখন তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান তখন পর্যন্ত বুক পর্যন্ত পানি উঠে এসেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে উনি কিন্তু খুবই ভালো সাঁতার জানতেন, তবে কেন জানি তখন উনি সাঁতার কাটতে পারছিলেন না। শীতকাল থাকার কারণে পুকুরের পানি খুবই ঠান্ডা ছিল এবং তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সে সকল ঘটনার আকস্মিকতায় তিনি এক পর্যায়ে ওই অবস্থাতে জ্ঞান হারান, ওই পানির মধ্যে জ্ঞান হারিয়েছেন। তার যখন জ্ঞান ফেরত আসলো তখন তিনি তাকে নিজের বাসা আবিষ্কার করলেন এবং দেখলেন তার পরিবারের সদস্যরা বসে আছে তার পাশে। তিনি দেখলেন তার মা তার খালা একসাথে বসে তার পা মালিশ করে দিচ্ছে আর তার বাবা তার মাথায় তেল মালিশ করে দিচ্ছে। যখন তার জ্ঞান ফেরত আসে আর কি, তখন একটু স্বাভাবিক হয়েছেন। তার মা তাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল। তিনি পরবর্তীতে তার সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা বিস্তারিত খুলে বলেন। তার বাবা তখন তাকে বলেন তিনি তার খালাকে নিয়ে যখন বাসায় ফিরছিলেন তখন তিনি দেখেন এই অবস্থা, যে তার মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। পরবর্তীতে তার খালা এবং বাবা দুজনে মিলেই তাকে পানি থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে এই ফাহিম ভাইয়ের নানিকে স্থানীয় একজন ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব সব ঘটনা শুনে নানিকে কিছু পানি পড়া এবং একটি উপদেশ দেন। সেটি হচ্ছে যে নানির জন্য দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয়। তো তখনকার যেই প্রেক্ষাপট, তখন তো অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তো এর অল্প কিছুদিন পরে নানিকে বিয়েও দিয়ে দেওয়া হয়। তো নানা নানি সেই এলাকারই একটি বাসায় থাকা শুরু করেন। এরপর কেটে যায় প্রায় 10 বছর। নানির একটি মেয়ে আর 6 জন ছেলের জন্ম হয়। তো ভালোই কাটছিল সবকিছু। তবে এ সময় নানির পরিবারে নেমে আসে ভয়াবহ এক অন্ধকার। এক সময় এই যে নানা, ফাহিম ভাইয়ের নানা, উনি টিউবারকিউলিসিস মানে যক্ষ্মা রোগে আক্রান্ত হন। বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। সে সময় এই যক্ষ্মা রোগের চিকিৎসা ছিল খুবই ব্যয়বহুল এবং জটিল। যক্ষ্মা রোগে আক্রান্ত হলে তার মৃত্যু অবধারিত ছিল। ওই সময় একটা কথা ছিল যে যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। এখন যদিও চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে, কিন্তু ওই সময় কিন্তু যক্ষ্মা হলে খুবই খারাপ অবস্থা হয়ে যেত। তো নানির পরিবার থেকে সাহায্য করা হলেও এই পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য আরো অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল। ফলে নানি বাধ্য হয়ে একটি মিলে কাজ করা শুরু করেন। এক রাতের ঘটনা, নানি যখন মিল থেকে কাজ করে রাতে বাসায় ফিরছিলেন তখন সেই পুকুরের কাছ দিয়ে যাচ্ছিলেন। এই পুকুরে তো তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এটা তো আপনি জানেন। তারপর যাওয়ার পথই তো এটা, কি আর করবেন। তো যখন নানি যাচ্ছিলেন ওই দিকটা দিয়ে, নানি এ সময় খেয়াল করেন যে পুকুরের কিনারায় অনেকগুলো টাকা ভেসে উঠেছে। খুব চকচক চকচক করছে টাকাগুলো, মানে স্বর্ণের টাকা। তো নানি এ সকল টাকা দেখে খুবই আশ্চর্য হন, কিন্তু ভয় পান না। তিনি কি করেছেন, সেই টাকাগুলো পানি থেকে উঠিয়ে বাসায় নিয়ে আসছেন এবং গুনে দেখেন যে প্রায় যদি 1 টাকা বলি, একটা কয়েনের উপর 1 টাকা লেখা থাকে যদি বলি, এরকম 100টা স্বর্ণের গোলাকার মুদ্রা বা টাকা পেয়েছেন তিনি। এইভাবে প্রায় প্রতিদিনই নানি যখন তার ডিউটি সেরে বাসায় ফিরতেন তখন পুকুর থেকে এরকম টাকা পেতেন। তো একদিন রাতের বেলা নানি যখন ঘুমাচ্ছিলেন তখন বাড়ির বাইরে থেকে একটি গলার আওয়াজ পান। নানি যখন ঘরের বাইরে যান, দরজা খুলে, তখন তিনি দেখতে পান 3 জন বৃদ্ধ মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাদের দেখে স্বাভাবিক মানুষের মতো মনে হলেও নানি লক্ষ্য করেন যে তাদের পিছনে 7টি বড় বড় পিতলের ঢেকির মতো কিছু একটা ছিল।
সেই 7টি অবয়ব নারীকে লক্ষ্য করে বলেন, যে 7টি অবয়ব বলতে 3টা অবয়ব আর কি, ওই 7টা অবয়বকে লক্ষ্য করে বলছেন আর কি, যে তোর কাছে যে একটি ডাব এবং 6টি নারকেল আছে তা আমাকে দিয়ে দে, আর এই 7টি ঢেকি তুই নিয়ে যা। নারীর ভাষ্য মতে তিনি তখন এক অদ্ভুত মায়াজালে আবদ্ধ ছিলেন। কেন জানি বৃদ্ধের কথা ছাড়া আর অন্য কারো কথাই তিনি শুনতে পারছিলেন না। দিন দুনিয়া কি হয়ে যাচ্ছে এটাও উনি জানতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি মনের অজান্তেই তাদের সেই প্রস্তাবে হা করে দেন যে হ্যাঁ আমি রাজি। তো পরের দিন সকালবেলা তিনি ওঠেন এবং এই ঘটনার কথা মনে করেছেন, চিন্তা করছেন এটা মনে হয় একটা স্বপ্ন দেখেছি। এর ঠিক 2 মাসের মাথায় তার 6 জন ছেলে অস্বাভাবিকভাবে মারা যায়। তার 4 জন ছেলে প্রচন্ড জ্বরে ভোগে, একই দিনে মারা যায়, আর বাকি 2 জন ছেলে পানিতে ডুবে মারা যায়। আসলে এই সকল ঘটনা এত তাড়াতাড়ি ঘটেছিল যে এর পেছনে যে কোনো ভৌতিক কারণ থাকতে পারে তা কারো মাথায় আসেনি ওই সময়। নানির পরবর্তীতে মাত্র একটি সন্তান জীবিত থাকে, তার নাম ছিল রাবেয়া। এই রাবেয়াও 9 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। 7টা সন্তান যদি কারো হারায় তার মাথা কি ঠিক থাকে? নানা নানি মনের দুঃখে তারা কারোর সাথে আর কথাই বলতেন না। একটা মানসিক প্রচন্ড শক তারা পেয়েছিলেন। তবুও তো জীবন আসলে থেমে থাকে না, তাই না? আল্লাহর উপর ভরসা করে ওনারা চলা শুরু করেন। এর মধ্যে কি হয় যে নানা যিনি যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন, যার সুস্থ হওয়াটা অনেকটা ওই সময় প্রেক্ষাপটে অসম্ভব ছিল, নানা অদ্ভুতভাবে সুস্থ হয়ে ওঠেন। আবার তারা নতুন করে জীবন শুরু করেছেন। সালটা ছিল 1983। সে সময় এই যে কাজী ফাহিম ভাইয়ের মা তখন তার নানির গর্ভে ছিলেন। তো এক রাত্রে ওনার নানি যখন ঘুমিয়েছিলেন তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন সেই পুকুর পাড়ে তিনি দাঁড়িয়ে এবং তার সামনে 3টা অবয়ব। সেই 3টা অবয়ব এই নানিকে লক্ষ্য করে বলছে, তোর পেটে যে ডাবটি আছে এই ডাবটি আমাদেরকে দিয়ে দে, আর এই গয়নাগুলো তুই নিয়ে যা। তবে এইবার আল্লাহ তাআলার দয়ায় নানি তাদের মায়াজালে আবদ্ধ হন নাই। উনি ওখান থেকে চলে আসেন। তো স্বপ্নে এটা দেখেছেন যে উনি ওখান থেকে চলে এসেছেন, তাদের সাথে কোনো কথা বলে নাই। স্বপ্ন যখন ভেঙে যায় তখন এই সকল ভয়াবহ কথা তার মাকে খুলে বলেন। তিনি আরো বলেন অনেক বছর আগে এই অবয়বগুলো তার কাছে এসেছিল, 6টি নারকেল এবং একটি ডাব চেয়েছিল। নানি তাদের মায়াজালে পড়ে তাদেরকে হা বলে দিয়েছিলেন। নানির মা এই সমস্ত কথা শুনে হাউ মাউ করে কাঁদতে থাকেন এবং কাঁদতে কাঁদতে বলেন, হায় রে এ কি করছিস, তুই যদি আগে আমাকে বলতি তাহলে তো আমি একটা ব্যবস্থা নিতে পারতাম। তুই নিজেই তো তোর সন্তানদেরকে এদের হাতে দিয়ে দিয়েছিস। আমরা যদি জানতাম তাহলে তো এই সোনামানিকগুলো বাঁচানোর চেষ্টা করতে পারতাম, তারা হয়তো মারা যেত না। এখন আল্লাহ তো তাদের মৃত্যু এভাবে লিখে রেখেছেন। তো যেহেতু এই স্বপ্ন উনি দেখেছেন, তো নানির মা দেরি না করে ওই দিনই নানিকে একটি কবিরাজের কাছে নিয়ে যান, যার বাসা নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি নামক একটা জায়গা ছিল। অনেক আগের কথা, 1983 সাল। তো ওনার নানির সেই কবিরাজের নামটা ঠিক খেয়াল নাই, তবে যখন তারা কবিরাজের কাছে গিয়েছিলেন তখন সেই কবিরাজ নানির কথা সব মন দিয়ে শোনেন এবং দুঃখ প্রকাশ করেন। এবং উনি বলেন যে যদি আগে যে ঘটনা ঘটেছিল সেটা যদি উনি সবাইকে বলতেন, আর ওই যে যেই স্বর্ণের টাকা যেটা উনি ভাসতে দেখেছিলেন এগুলো ছিল একটা ফাঁদ, একটা ট্র্যাপ। এই ট্র্যাপে উনি পড়ে গিয়েছিলেন, কারণ ওই সময় তার পরিবারের টাকার প্রয়োজন ছিল। কিন্তু ওই টাকাগুলো উনি কিন্তু ব্যবহারও করতে পারেন নাই, এক জায়গায় রেখেছিলেন, পরবর্তী সেটা আসলে ওইভাবে পাওয়া যায় নাই। কিন্তু এই ট্র্যাপে ফেলেই মূলত এই ভয়ঙ্কর কাজটি ওই দুষ্টু জিনেরা করেছিল। মূলত এই যে পিতলের ঢেকিগুলো দেওয়ার কথা যেগুলো বলা হয়েছে, তার বিনিময়ে যে ডাব এবং নারকেল চেয়েছিলেন, তা মূলত ডাব বলতে নানির মেয়ে সন্তান আর নারকেল বলতে নানির ছেলে সন্তানদেরকে চাওয়া হয়েছিল। আর এমন কিছু জিন থাকে যারা মানুষদেরকে এইভাবে ট্র্যাপে ফেলে বাচ্চাদেরকে বলি দিয়ে থাকে। তবে তারা মা অথবা বাবার অনুমতি না পেলে বাচ্চাদেরকে কিন্তু নিয়ে যেতে পারে না বা বলি দিতে পারে না। তাই অনেক সময় তারা বাবা মাকে মায়াজালে ফেলিয়ে বিভিন্ন ধরনের জিনিসের লোভ দেখিয়ে বাচ্চাদের বলির অনুমতি নিয়ে নেয়। তো 7টি সন্তান বলি দিয়েও কিন্তু ওরা ক্ষান্ত হয়নি। এখন যেহেতু নানির পেটে যে সন্তানটি রয়েছে তাকেও তারা বলি দিতে চায়। তো কবিরাজ আরো বলেন যে তুই যদি এই কথাগুলো তোর মার কাছে না বলতি তাহলে এবার সন্তানটিও ভূমিষ্ঠ হওয়ার পর ওরা বলি দিয়ে ফেলতো। তো যখন কবিরাজের কাছে সমস্যার সমাধান চাওয়া হয় তখন কবিরাজ অদ্ভুত ধরনের একটা সমাধানের কথা বলেন। তিনি বলেন
আর কিছুদিন পরেই হবে পূর্ণগ্রহণ, অর্থাৎ সেই দিন চাঁদ সম্পূর্ণভাবে ফুটে উঠবে আকাশে। সেই রাতে এই কবিরাজ একটি কলসিতে কিছু পানি এনে দেবেন। এরপর নানা মানে নানির হাজবেন্ড এই পানিটা, চাঁদ যখন পুরোটা আকাশে ফুটে উঠবে তখন এই পুকুরের ভেতরে এই পানিটা ঢালতে হবে। পানি ঢালার বেশ কিছুক্ষণ পর পুকুরের ভেতর থেকে একটি নৌকা ভেসে উঠবে এবং সেই নৌকাটি এই নানার কাছাকাছি আসবে। নানা তখন যেটা করবে সেটা হচ্ছে এই নারীর কাছে যত ধরনের স্বর্ণ যেগুলো আছে এই সব কিছু এই নৌকার ভেতরে দিয়ে দিতে হবে। তখন নৌকাটি আস্তে আস্তে আবার মাছ পুকুরে চলে যাবে। আর তখন নানাকে এক নিঃশ্বাসে পিছন দিকে না তাকিয়ে এক দৌড়ে বাসায় চলে আসতে হবে। আর নানা যখন বাসায় আসবেন তখন নানি তাকে হালকা গরম পানি দিয়ে গোসল করিয়ে দিবেন। এটাই সমাধান, এর থেকে আর সহজ উপায় হয় না, এটা কবিরাজ বলে দেন। তো ওনারা রাজি হয়েছেন। এর কয়েকদিন পরে ছিল সেই কাঙ্ক্ষিত পূর্ণগ্রহণের রাত। সে রাতে নানা কবিরাজের দেয়া কলসি এবং নানির যত অলংকার রয়েছে তা একটি পুটলিতে বেঁধে নেন। চাঁদ যখন উঠেছিল তখন উনি পুকুর পাড়ে গিয়েছেন এবং সেই কলসির পানি পুকুরে ফেলে দেওয়ার কিছুক্ষণ পর একটি নৌকা পুকুরের ভেতর থেকে উপরে উঠে আসে এবং যখন নৌকাটি কাছে আসে তখন একে একে কাছে চলে এসেছে। তখন নানা নানির সকল অলংকার ওই নৌকার মধ্যে দিয়ে দেন এবং ঘুরে এক নিঃশ্বাসে বাসায় চলে আসেন। একটা দৌড় দিয়েছেন, বাসায় চলে আসছেন। তো নানি এরপরে হালকা গরম পানি দিয়ে ওনাকে গোসল করিয়ে দিয়েছেন। তো এরপর নানির সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি। কাজী ফাহিমের আম্মা উনি সুস্থভাবে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন। এরপর কাজী ফাহিমের আরো দুইটি মামা মানে তার নানির আরো দুটি ছেলে সন্তান হয়। এই ছেলে সন্তানদের মধ্যে একজন মাওলানা এবং একজন ব্যবসায়ী বর্তমানে যারা আছেন আর কি। তো এভাবেই ভুলের কারণে তার 7টি সন্তান এই দুষ্টু জিনেদের বলি হয়ে গিয়েছিল। এই আন্ধারি পুকুরের ভেতরে থাকা এই জিনেদের ফাঁদে পড়ে। প্রিয় লিসেনার্স, এমন ঘটনা যদি কারো ঘটে, যদি কেউ স্বপ্নে দেখেন, যারা সন্তানের বাবা বা মা হয়েছেন, তা যদি এই ধরনের বিষয় কখনো দেখেন স্বপ্নের মধ্যে, অবশ্যই সতর্ক থাকবেন। আর এই স্বপ্নের কথাগুলো গোপন করবেন না। দ্রুত ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিবারে ভয়ানক একটি বিপদ নেমে আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি কাজী ফাহিম ভাইকে চমৎকার রোমহর্ষক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আলামিন। ওনার বাড়ি নারায়ণগঞ্জেই। তো ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। তো চলুন ঘটনাতে চলে যাই। ঘটনা খুব বেশি দিন আগের নয়। দীর্ঘ একটি মাস রোজা রেখে খুব ভালোভাবেই উনি ইবাদত বন্দেগী করেছেন। তো রোজার ঈদের পর শাওয়ালের 6টি রোজা রাখতে হয়, যেটাকে অনেকেই আমরা সাক্ষী রোজা বলে থাকি। এই সাক্ষী রোজার একটা ফজিলত রয়েছে যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখে সেজন্য সারা বছরই নফল রোজা রাখে। তো এই কারণেই মূলত আমরা অনেকেই এক মাস রোজা রাখার পর ঈদের পরের দিন থেকে বা তারও কয়েকদিন পর থেকে সুবিধাজনক সময়ে এই শাওয়ালের 6টি রোজা আমরা রাখার চেষ্টা করি। তো উনিও ঈদের পরে এই শাওয়ালের রোজা রাখা শুরু করেছিলেন। তো উনি প্রথম রোজা রাখার পরের দিন সাহারি খেয়ে উনি দেখে যে এখনো অনেক টাইম বাকি আছে, এখনো আজানও দেন নাই, মানে আজানও মুয়াজ্জিন দেন নাই। কারণ হলো এখন তো রমজান মাস না, রমজান মাসে তো একটা নির্দিষ্ট সময় সাথে সাথে সাহারির সময়টা পার হলেই আজান দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম টাইমটা মেনটেন করা হয় না। তো এই কারণে আসলে ঘড়ির সময়টা দেখেই উনি ফিক্স করেছিলেন যে কখন সাহারির সময়টা শেষ হয়। তো উনি চিন্তা করলেন যে এখনো তো আজান দিতেও অনেক দেরি, তো এই সময় আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই। এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে তাহাজ্জুদের নামাজটাও মিস হয়ে যাবে এবং ফজরের নামাজটাও মিস হয়ে যেতে পারে। তো উনি চিন্তা করলেন যে যাই ঘর থেকে বের হয়ে ওযু করে আসি।
তো অজু করার আগে একটু ওয়াশরুমে যাবেন জল বিয়োগ করার জন্য। তো ওনাদের যে ওয়াশরুম আর যে কলপার মানে যেখানে উনি অজু করবেন, তো ওনাদের ওয়াশরুমটা ছিল ছোট একটি খাল পাড়ে। এটা এমন একটা পুকুর যে একটা সময় নদীর সাথে নাকি এটার সংযোগ ছিল, আর ওইটার সাথেই ওয়াশরুম, আর তার একটু সামনে একটা গোসলখানা, আর ওনাদের একটা মোটর বসানো আছে। সেই মোটরের পানি ওঠানোর জন্য একটা ট্যাঙ্ক বা টাঙ্কি বলি আমরা অনেকে, যেটা সেটা বসানো আছে। তো উনি ঘর থেকে বের হওয়ার আগে উনি ওনার ওয়াইফকে বললেন যে আমি তো ওয়াশরুমে যাবো, তুমি কি আমার সাথে বাইরে যাবা? তো তার ওয়াইফ আবার বললেন না তুমি যাও, আজান হয়ে গেলে আমাকে ডাক দিও, আমি নামাজ পড়বো। তো উনি আর তাকে ডাকেন নাই। তো উনি ওয়াশরুমের দিকে রওনা দিয়েছেন। তো উনি যখন ওয়াশরুমের কাছাকাছি গিয়েছেন তখন উনি দেখেন যে ওয়াশরুমের সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। তো উনি দেখে খুব অবাক, কারণ উনি মাত্র তাকে ডেকে আসলেন। তার স্ত্রী তখন ঘুমের মধ্যে বলল যে আজান হলে ডাক দিও। এখন এ কোত্থেকে আসলো, তার আগে এখানে চলে আসলো, এটা কিভাবে সম্ভব? তো উনি আবার ওনার স্ত্রীকে বলছেন যে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আসছো, যে আমার তো অনুরোধ করলাম, আমার অনুরোধ তো রাখলা না, উঠলা না, তাই এখন কিভাবে আসলা, এত তাড়াতাড়ি কিভাবে আসলা? উনি কিন্তু প্যারানর্মাল কোনো কিছু চিন্তা করেন নাই, উনি একটু রাগ হয়েছিলেন যে ওই সময় ডাকলাম উঠলো না, কিন্তু আমাকে চমকে দেওয়ার জন্য কি এখানে আসলো না। কিন্তু উনি দেখলেন যে না, তার স্ত্রী কোনো কথার উত্তরই দিল না, উল্টো সোজা হন হন করে কলপারের দিকে হাঁটতে হাঁটতে চলে গেল, মানে যেখানে গিয়ে উনি অজু করবেন। ওনার স্ত্রী মনে হচ্ছে উনি অজু করার জন্য ওদিকটাতে চলে গেলেন। তো উনি আর কোনো কথা না বলে উনি ওয়াশরুমের ভিতরে ঢোকেন। হয়তো 2 মিনিটের মাথায় উনি আবার ওয়াশরুম থেকে বের হয়ে পড়েন। বের হয়ে উনি চিন্তা করছেন হয়তো তখনও ওনার স্ত্রী অজু করছে, কিন্তু উনি যখন কলপারে গিয়েছেন তখন দেখেন যে না, তো ওখানে কেউ নাই। উনি দ্রুত অজু করেন, অজু করে উনি ঘরে ঢুকে দেখেন যে ওনার স্ত্রী গভীর ঘুমে মগ্ন। তো উনি তখন তাকে ডাক দিয়েছেন। তো ঘুমের ভিতর থেকে একজন মানুষের আসলে ডেকে ওঠানোর পর তার কথাবার্তায় একটু অসংলগ্নতা থাকে, স্বাভাবিকভাবে আমাদেরও থাকে, একটু সেন্স আসতে কয়েক সেকেন্ড সময় লাগে, তাই না? তো যখন ডাক দিয়েছেন তার স্ত্রী তো হু 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 এরকম করে উঠছে, হঠাৎ করে ডাক দিয়ে যেরকমটা হয়। তো এটা শুনেই উনি বুঝতে পেরেছেন যে তার স্ত্রী গভীর ঘুমে রয়েছে। তারপরও জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, তুমি ওয়াশরুমে গেলা, আবার এত তাড়াতাড়ি চলে আসলা? তখন উনি বলছেন যে ওয়াশরুম, কিসের ওয়াশরুম, আমি তো যাইনি, আমি তো বাইরেই বের হইনি। তখন আবার উনি এই ঘটনা বলেন যে তোমাকে তো দেখলাম এই অবস্থা। তখন ওনার স্ত্রী ভয় পান, উনি বলেন যে তুমি এখন বাসায় নামাজ পড়ো, মসজিদে যেতে হবে না। তখন উনি বলছেন যারা ধুর, এই ভূতের ভয়ে মসজিদে যাবো না, এটা কি হয় নাকি, আজান দিক আমি বাইরে বের হবো না। তো উনি তো তাহাজ্জুদের নামাজ পড়বেন, তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি দাঁড়িয়েছেন। তাহাজ্জুদের নামাজ 1 রাকাত পড়ার পর দ্বিতীয় রাকাতের সময় ওনার কাছে মনে হলো ওনার বাড়ির বাইরে উঠোনে নূপুর পায়ে হেঁটে বেড়ালে যেরকম শব্দ হয় না, ঠিক ওই রকম। তো এদিকে ওনার স্ত্রী তিনি কিন্তু ইতোমধ্যে আবার ঘুমিয়ে গেছেন। তো নূপুরের শব্দ পেয়ে উনি কিন্তু আবার ওই দ্বিতীয় রাকাত শেষ করে ওনার স্ত্রীকে ডাক দেন না, যদি আরো ভয় পায় এই জন্য। তো 2 রাকাত শেষ হওয়ার পর সাহস করে এই আলামিন ভাই বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে উনি বলছেন যে বাপুরে, তুমি যেই হয়ে থাকো না কেন আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আল্লাহর ইবাদত করতে দাও। আর তোমার কারণে যদি আমার ইবাদতের কোনো ডিস্টার্ব হয় তাহলে কিন্তু তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এই কথা বলে উনি ঘরে চলে আসেন। তো ঘরে চলে আসার পর কিন্তু ওই নূপুরের শব্দ আর উনি শোনেন না, কিন্তু যখনই উনি আবার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন তখন মনে হলো বাইরে প্রচন্ড বাতাস, দমকা বাতাস। বাতাসটা অনেক সময় আমরা দেখি না এরকম যে কালবৈশাখী ঝড়ের যে বাতাসটা খালি ঘুরতে থাকে, একবার এই পাশ থেকে একবার ও পাশ থেকে, ওই রকম মনে হচ্ছে এরকম কোনো বাতাস একে অন্যকে ধাওয়া করছে, বা এরকম একবার এই পাশে একবার ওই পাশে ঘরে আঘাত করছে, এরকমটা। তো অল্প সময়ের মধ্যে সেটা থেমেও যায়, কোনো বৃষ্টি টিষ্টি এরকম কোনো কিছু ছিল না, শুধু বাতাস এরকম। তো অল্প সময় পর বলতে যখন ফজর আজান দিয়ে দেয় তখন থেমে যায়। তো আজান শুনে
উনি নামাজ পড়েন, তবে ঘরেই নামাজ পড়েছিলেন। আসলেই ওই সময়ে তার বাইরে যাওয়ার মতো অবস্থা আসলে ছিল না, যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটলো। তবে এরপর থেকে রাত হলে নুপুরের আওয়াজ উনি শোনেন, কিন্তু কিছুই দেখেন না। অল্প কিছুদিন আগে নারায়ণগঞ্জে এই গ্যাস লাইনে সমস্যা হওয়ার কারণে ওনাদের যে বাসা, ওই বাসায় একজন ভাড়া নিয়েছিলেন একটা পরিবার। তো ওই পরিবারের যিনি ভদ্রমহিলা ছিলেন, উনি রাতে রান্না করছিলেন। কারণ হলো দিনের বেলা এই গ্যাস থাকে না, এই জন্য রাতের বেলা রান্না করতে হয়। তো রাতের বেলা রান্না করছিলেন, হঠাৎ করে নাকি তার কাছে মনে হয় তার পেছনে কেউ একজন হেঁটে চলে গেল। পিছন দিকে তাকিয়ে দেখেন না, কেউ নাই। আবার কখনো কখনো মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছেন। তো এক রাত্রে হয় কি, উনি মাছ রান্না করবেন, তো মাছটা ভেজে তারপর রান্না করতে হবে। তো উনি মাছ ভাজাটা রেখেছেন, মানে এরপরে উনি তরকারি তৈরি করছেন, সেই তরকারির মধ্যে আবার ছেড়ে দেবেন। তো ওই তরকারিটা হচ্ছিল মাছ ভাজা, অন্য আর একটা পাত্র ছিল। তখন উনি দেখলেন যে ওনার কিছু পানি লাগবে। তো উনি কি করেছেন, ওই মাছ ভাজা ওখানে রেখে তরকারিটাও চুলায় রেখে উনি কলবারে পানি আনতে যাবেন। তো পানি আনতে যাওয়ার পর উনি পানি নিয়ে এসে দেখেন যে হ্যাঁ, তরকারি ঠিকঠাক মতোই হচ্ছে, কিন্তু মাছ একটাও নাই। এখন বিড়াল